गुड इवनिंग माय डियर स्टूडेंट्स। आज আমরা আবার চলে এসেছি এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়েই পড়াশোনা করতে। আগের দিন আমরা 6 এর দাগের 3 পর্যন্ত করেছিলাম মধ্যশিক্ষা পর্ষদের যে অঙ্কের বইটা আছে সেই বই থেকে। আজকে আমরা এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেরই বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু করি। 6 এর দাগের বাকি অঙ্কগুলো একটু করার চেষ্টা করি। তো 6 এর দাগের 3 পর্যন্ত আমরা করেছিলাম, আজকে 6 এর দাগের 4 থেকে শুরু করব। 6 এর দাগের 4-এ কি বলেছে একটু পড়ে দেখি আগে আমরা। বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। 336 টাকায় বিক্রি করলেন মানে ঘড়িটার এই 336 টাকাটা কি মূল্য? বিক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বা লাভ ক্ষতির অঙ্ক করেছিলাম কোন ক্লাসে? ক্লাস 9-এ। তোমাদের মনে আছে, সবেই তোমরা করে উঠেছো। তো 336 টাকাটা হচ্ছে ওই ঘড়িটার বিক্রয় মূল্য। নিয়ে বলেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, কত টাকায় ক্রয় করেছেন বলেনি। যদি ক্রয় মূল্যটা আমরা জানি তাহলে শতকরা তত টাকা তার লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্যটা যদি আমরা জানি তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা আমরা বের করতে পারবো এবং সেখান থেকে আমরা শর্ত সাপেক্ষে অঙ্কটা কমপ্লিট করতে পারবো। তাহলে এখানে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্যটা ধরে নিতে হবে। তাহলে আমরা বলছি ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। বলেছে ক্রয় মূল্য যত হবে তত পার্সেন্ট লাভ হয়েছে, মানে শতকরা তত লাভ হয়েছে। তাহলে লাভ কত? অতএব লাভ সমান x%। এখন x% লাভের অর্থ কি না, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ হবে x টাকা, বা 100 টাকায় লাভ হয় x টাকা। 100 টাকা মানে কি? ক্রয় লাভ বা ক্ষতি কার ওপরে হয়? ক্রয় মূল্যের ওপরে হয়। আর ক্রয় মূল্যের সঙ্গে যদি লাভ যোগ করি তাহলে আমরা পাই বিক্রয় মূল্য। তাহলে লাভ যদি x% হয় তাহলে বলতে পারি, অর্থাৎ বলতে পারি 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ সমান x টাকা। এই কথাটার মানে তো তাই, x% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে x টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে x/100 টাকা। আর ঘড়িটার ক্রয় মূল্য কত বলেছে? লাভ বা ক্ষতি আমরা জানি সবসময় কার ওপরে হয়? ক্রয় মূল্যের ওপরে হয়। ক্রয় মূল্য x টাকা। তাহলে x টাকায় x টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে x/100 ইন্টু x, এত টাকা সমান x² / 100 টাকা। এইটা হলো আমাদের লাভ। 100 টাকায় লাভ হলো এটা, 100 টাকা যখন ক্রয় মূল্য। তাহলে x টাকা ক্রয় মূল্যে যদি এটা লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? অতএব বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ, এত টাকা। এইটা হলো বিক্রয় মূল্য। আর আমাদের বইয়ে বিক্রয় মূল্য কত বলেছে? 336 টাকা। তাহলে শর্ত অনুযায়ী এই বিক্রয় মূল্য সমান ওই 336 টাকাটা। তাহলে এখন আমরা করব অতএব শর্তানুযায়ী। x প্লাস x² / 100 সমান 336। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটা তৈরি করব। তাহলে এখানে এর নিচে 1 আছে, এখানে 100, তাহলে লসাগু হলো 100। 1 দিয়ে 100কে ভাগ করলে 100, তার সঙ্গে x গুণ করলে 100x, প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে x² গুণ করলে x² ইকুয়াল টু 336। এই লাইনটা মুছলাম।
তাহলে 100x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 336, দুটো 0, কোনাকুনি গুণ হলো, এর নিচে কিছু নেই মানে 1 সঙ্গে এটা গুণ করলে এটাই থেকে যাবে। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x, আর এটাকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, 33600 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ। এটা 6 দাগের 4 হলো। 6 দাগের 5 একটু দেখি কি বলেছে। 6 দাগের 5 বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এখন এই অঙ্ক তোমরা আমার মনে হয় ক্লাস 8-এ করেছো, 9-এও করেছো। স্রোতের অনুকূল আর প্রতিকূল ব্যাপারটা নিশ্চয়ই জানো, আমি তাও একবার বলে দিচ্ছি। স্রোতের অনুকূলে মানে যখন একটা নৌকা জলের ওপর দিয়ে যায় তখন নৌকার তো একটা নিজস্ব বেগ থাকে, তো নৌকাটা যখন যায় স্রোতটা যদি সেই দিকেই হয়, তার মানে হাওয়া যদি একই দিকে বয়, তাহলে স্রোতটা যেদিকে নৌকা যাচ্ছে সেদিকে যাবে, তাতে কি হবে, নৌকাটা একটু তাড়াতাড়ি তার গতিটা বেড়ে যাবে। কিন্তু যদি হাওয়া এদিক দিয়ে দিচ্ছে, নৌকাটা উল্টো দিকে আসছে, তার মানে স্রোতটা বইছে এদিকে, নৌকাটা উল্টো দিকে আসছে, তাহলে নৌকাটা বেশি দূর আসতে পারবে না, তার যে গতিটা সেই গতিটা কমে যাবে কিছুটা। তার মানে যতটা জোরে একই দিকে যদি নৌকা যেদিকে যাচ্ছে সেদিকেই যদি স্রোত থাকে তাহলে যে গতিবেগ হবে, যদি নৌকাটা স্রোতের বিপরীত দিকে আসে তাহলে গতিবেগটা কম হবে। যখন নৌকা এবং স্রোতের দিকে নৌকা যখন যাচ্ছে তখন যে গতিবেগটা সেটাকে আমরা বলি স্রোতের অনুকূলে বেগ, আর যখন স্রোত যেদিকে বইছে তার উল্টো দিকে নৌকা আসছে তাহলে সেই ক্ষেত্রে যে বেগটা সেটাকে আমরা বলি স্রোতের প্রতিকূলে বেগ। তাহলে নৌকার বেগ দু রকমের হয়, একটা স্রোতের অনুকূলে, একটা স্রোতের প্রতিকূলে। যখন অনুকূলে বেগ হয় তখন স্রোতের বেগের সঙ্গে নৌকার বেগটা যোগ হয়, আর যখন প্রতিকূলে হয় তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হয়, প্রতিকূলের বেগ হয় তখন। তো আমরা এবারে অঙ্কটা একটু শুরু করি, পড়ি আগে, পড়ে একটু শুরু করি। এটা হচ্ছে 6 দাগের 5 অঙ্ক। ছয়ের দাগের 5 কি বলেছে দেখো, বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, কত বেগ আমরা জানি না, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বলে দিয়েছে, তাহলে নৌকার বেগ যদি না জানি তাহলে আমরা অনুকূল প্রতিকূলের বেগ বের করতে পারবো না, তাহলে আমাদেরকে যেটা ধরে নিতে হবে সেটা নৌকার বেগটা ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে বলবো ধরি নৌকার বেগ সমান x কিমি প্রতি ঘন্টা। নৌকার বেগ x কিমি প্রতি ঘন্টা, অতএব স্রোতের অনুকূলে বেগ কত? স্রোতের বেগ তো বলেই দিয়েছিল, স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ সমান নৌকার বেগ যা আছে তার সঙ্গে স্রোতের বেগটা 2 কিমি বলেছিল প্রতি ঘন্টায়, তাহলে x + 2 কিমি প্রতি ঘন্টা। এটা হলো স্রোতের অনুকূলে বেগ। আর স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? স্রোতের প্রতিকূলে বেগ সমান নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হয়, এত কিমি প্রতি ঘন্টা। নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ যখন হলো তখন অনুকূলে বেগ, যেদিকে স্রোত বইছে সেদিকেই নৌকা যাচ্ছে, আর প্রতিকূলে মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করছি, নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার উল্টো দিকে বইছে, সেই জন্য গতিবেগটা তখন কমে যায়, আর এইটা নৌকাটাকে স্রোতটা নিয়ে যেতে সাহায্য করে, সেই জন্য সেটা অনুকূলে, সেই জন্য দুটো বেগ যোগ হয়ে যায়। বেশ, এইবারে বলেছে অনুকূলে 21 কিমি যাচ্ছে, অনুকূলে 21 কিমি গিয়ে আবার ওই 21 কিমি ফিরে আসছে প্রতিকূলে,
তাহলে যখন যাচ্ছে সেটা অনুকূলের বেগ আছে, তাহলে অনুকূলে x+2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। কত কিমি যেতে হবে? 21 কিমি যেতে হবে। তাহলে x+2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত ঘন্টায়? 21 কিমি যাবে কত ঘন্টায়? ঠিক একই পদ্ধতিতে প্রতিকূলে x-2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত ঘন্টায়? এবং 21 কিমি যাবে কত ঘন্টায়? কেন কি স্রোতের অনুকূলে 21 কিমি যাচ্ছে, আবার ওই 21 কিমি প্রতিকূলে ফিরে আসছে। তাহলে আমাদেরকে একবার করতে হবে অনুকূলে x+2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x+2 ঘন্টায়, যাচ্ছে 21 কিমি, 21 কিমি যায় 21/x+2 ঘন্টায়। এটা অনুকূলে বেগ হয়ে গেল। একই রকমভাবে এটা প্রতিকূলেও আমরা বের করব। তাহলে প্রতিকূলে x-2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x-2 ঘন্টায়, আর 21 কিমি যায় 21/x-2 ঘন্টায়। এটা বুঝতে আমাদের অসুবিধে নেই। দিয়ে এখানে বলেছে যে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এটাতেও দেখো আমাদের সময় বেরিয়েছে, 21 কিমি যেতে সময় লাগছে এত ঘন্টা, 21 কিমি ফিরে আসতে সময় লাগছে এত ঘন্টা। তাহলে মোট কতটা সময় লাগলো? মোট সময় ওখানে বলে দিয়েছে 10 ঘন্টা। তাহলে শর্ত অনুযায়ী এই দুটোর যোগফল সমান 10। তাহলে আমরা এখানটা একটু মুছছি, দুটো লাইন মুছে আমরা লিখব অতএব শর্তানুযায়ী 21/x+2 প্লাস 21/x-2 = 10। এইবারে এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। আচ্ছা, এখান থেকে এই যে 21/এটা 21/এটা, তাহলে 21টাকে আমরা সরিয়ে নিতে পারি, বের করে নিতে পারি, কমন নিতে পারি। এখানে পড়ে রইল x+2 প্লাস 1/x-2 = 10। এখানটা আমি মুছে দিলাম। ইমপ্লাইজ এইটুকুকে করলাম, 21টা যেমন আছে রইল। এই ব্র্যাকেটের মধ্যে এই দুটোর লসাগু কত হবে? x+2 × x-2। তাহলে এখানে হবে x-2 প্লাস x+2 = 10। এটা আর বললাম না, তোমরা তো জানো ভগ্নাংশের লসাগু, এই দুটোর গুণফল দুটো আলাদা আলাদা, তাহলে এই দুটোর গুণফল হলো ভগ্নাংশের লসাগু। এইটা দিয়ে যখন একে ভাগ করব পড়ে থাকবে x-2, তার সঙ্গে 1 গুণ করলে হবে x-2 প্লাস এইটা দিয়ে এটাকে ভাগ করলে পাবো x+2, x+2 × 1 = x+2, দিয়ে এখানে +2 -2 কেটে গেল। তাহলে এখানে হলো 2x × 21, তাহলে এটা একবারে করে দিলাম আমরা 42x বাই এইটা হলো x² - 4 a + b × a - b x² - 4 = 10। এবারে কোনাকুনি গুণ করব, এর নিচে কিছু নেই মানে এর নিচে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করব। তাহলে এটা 10x² - 40 = 42x। তাহলে 10x² মাইনাস এটাকে বাঁদিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল, 42x - 40 = 0। এটা হলো নির্ণেয় সমীকরণ। এটা আমাদের 5-এর অঙ্কটা হয়ে গেল। এবারে 6-এর অঙ্কটা আমরা করব। 6-এর অঙ্ক কি বলেছে দেখি আমরা। 6-এরটা বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। বেশ, দুজন আছে, একজন মহিম আর একটা মজিদ। মহিমের থেকে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে মহিমের কত সময় লাগে সেটা যদি আমরা জানতে পারি তাহলে মজিদেরটা বের করতে পারবো। তাহলে আমাদেরকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে
সমগ্র কাজটা আমরা জানি, আগে আমরা ক্লাস 8এও এরকম অঙ্ক অনেক করেছি। সমগ্র কাজ, সমগ্র জিনিস যেগুলো, সেগুলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হয় এক অংশ। তাহলে সমগ্র কাজটাকে যদি আমরা এক অংশ ধরি আর মহিমের যদি ধরি x ঘন্টা সময় লাগে ওই কাজটা সম্পূর্ণ করতে, তার মানে মহিম x ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করবে কত অংশ? একই রকমভাবে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগছে, তো মহিমের যদি x ঘন্টা লাগে তাহলে মজিদের লাগবে x প্লাস 3 ঘন্টা। তাহলে মজিদ x প্লাস 3 ঘন্টায় করবে এক অংশ গোটা কাজটা, তাহলে 1 ঘন্টায় করবে কত অংশ? দিয়ে বলেছে দুজনে 2 ঘন্টায় কাজটা শেষ করতে পারে, তাহলে দুজনেই 2 ঘন্টা করে কাজ করেছে, তাহলে মহিমও 2 ঘন্টায় কতটা কাজ করেছে আর মজিদও 2 ঘন্টায় কতটা কাজ করেছে, সেই দুটো যদি আমরা বের করে নিতে পারি, সেই দুটোর যোগফলটাই মানে গোটা কাজটা। গোটা কাজ মানে এক অংশ। বেশ, আমরা একটু একটু করে করি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ধরি, কারটা ধরবো বলেছি? মহিমেরটা ধরবো, কেন কি মহিমের থেকে মজিদের বলেছে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে ধরি মহিমের কাজটি শেষ করতে x ঘন্টা সময় লাগে, অতএব মজিদের লাগে x প্লাস 2 না 3 ঘন্টা বোধ হয়, x প্লাস 3 ঘন্টা, সরি x প্লাস 3 ঘন্টা। এইটুকু বুঝতে আমাদের অসুবিধে নেই। আর এইখানটা আরেকটু বলে দেব, সমগ্র কাজ সমান এক অংশ। বেশ, তাহলে মহিম 2 ঘন্টা করে ওরা দুজনেই কাজ করেছে, তাহলে মহিম x ঘন্টায় করে এক অংশ, কাজটা শেষ করছে মানে এক অংশ কমপ্লিট করছে, তাহলে এক অংশ করতে x ঘন্টা সময় লাগছে, তাহলে উল্টো করে যদি বলি মহিম x ঘন্টায় করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় করে 1/x অংশ আর 2 ঘন্টায় করে 2/x অংশ। ঠিক একই রকমভাবে মজিদ x প্লাস 3 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ আর 2 ঘন্টায় করে, এও 2 ঘন্টা কাজ করেছে, দুজনেই 2 ঘন্টা করে কাজ করেছে, 2/x প্লাস 3 অংশ। তাহলে 2 ঘন্টায় এ যতটা করছে এবং 2 ঘন্টায় ও যতটা করছে সেইটা মানে পুরো কাজটা, ওরা দুজনে একসঙ্গে কাজটা শেষ করছে, তাহলে 2 ঘন্টায় এ আর এ যত যত করেছে সেটা মানেই সমগ্র কাজটা, তাহলে এত অংশ প্লাস এত অংশ মানেই হচ্ছে সমগ্র কাজ মানে এক অংশ। এখানে বলে দিয়েছে যে তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে, তার মানে এক অংশ কাজটা শেষ হয় এইটা প্লাস এটা, অতএব শর্তানুযায়ী 2/x প্লাস 2/x প্লাস 3 ইকুয়াল টু 1। ওপরটা আমি একটু মুছলাম। বেশ, আমরা একটু সিম্পলিফাই করব। ঠিক আগের মতোই আমরা যদি এখান থেকে 2টা কমন নিয়ে নিই, তাহলে 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 1। এবারে যদি আমরা এটা লসাগু করি তাহলে x ইন্টু x প্লাস 3, তাহলে এটা x প্লাস 3 প্লাস x ইকুয়াল টু 1। এখানটা মুছলাম। implies 2 ইন্টু 2x প্লাস 3 বাই এটা গুণ করে দিলাম x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 1। তাহলে এটা হবে 6x প্লাস 6
4x প্লাস 6 ইকুয়াল টু, এটা কোনাকুনি করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x। এখন এই সবগুলোকে যদি এদিকে নিয়ে চলে যায়, বাঁ দিকে পড়ে থাকবে 0, এদিকটা হবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6, এগুলো যেই ওদিকে চলে গেল চিহ্নগুলো পাল্টে গেল। তাহলে 0 সমান এটা মানে এটা সমান 0, তাহলে এটা মানে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে এটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ। তারপরেরটা কি বলেছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। এই অঙ্কগুলো বেশ ইন্টারেস্টিং। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ধরো 25, তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক কত আর দশক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক মানে যেটা এককের, একক, দশক, শতক, হাজার, অযুত আমরা এরকম করে পড়তে যাই। তাহলে এককের ঘরের অঙ্ক হচ্ছে 5 আর দশকের ঘরের অঙ্ক কত? 2। একক দশক, এটা একক এটা দশক। তাহলে 2 অঙ্কের যখনই সংখ্যা হবে তার মধ্যে দুটো ঘরের সংখ্যা থাকবে, একটা এককের ঘরের অঙ্ক আর একটা দশকের ঘরের অঙ্ক। এখন এই 25 কি করে আসে? দশকের ঘরের অঙ্ক যা থাকে তার সঙ্গে আমাদেরকে 10 গুণ করতে হয়। এগুলো তোমরা আগে শিখেছো, আমি জাস্ট একটু মনে করানোর জন্য বললাম। দশকের ঘরের অঙ্কর সঙ্গে 10 গুণ করতে হয়, তার সঙ্গে এককের ঘরের অঙ্ক যোগ করলে আমরা একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাই। তাহলে এইটা সমান 10 দুগুণে 20 প্লাস 5 সমান 25। এক্সপ্যান্ডেড ফর্মে করা হয়, মানে এইগুলোকে যদি আমাকে ভেঙে করতে হয় তাহলে এইভাবে দেখাতে হয়। তাহলে এই এককের যখন 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা থাকে তখন সেখানে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক নিতে হয়, দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করতে হয়, তার সঙ্গে এককের ঘরের অঙ্ক যোগ করতে হয়, দিয়ে আমরা সংখ্যাটা পাই। এখানে আমাদেরকে এই অঙ্কটা করার জন্য এই পদ্ধতিটা শিখে রাখতে হবে। এটা আমরা জানি কিন্তু একটু ঝালিয়ে নিলাম আর কি। বেশ, এবার আমরা অঙ্কটা করি। বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। দশক স্থানীয় অঙ্কটা যদি জানি তাহলে একক স্থানীয় অঙ্কটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমাদেরকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কটা। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক সমান x, অতএব একক স্থানীয় অঙ্ক সমান, একক স্থানীয় অঙ্কটা কি বলেছে? দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি। তাহলে এইটা দশক স্থানীয় অঙ্ক x, তার থেকে 6 বেশি। তাহলে সংখ্যাটা কত হবে? আমরা এখনই বললাম, অতএব সংখ্যাটি সমান, আমরা বলেছিলাম দশক স্থানীয় অঙ্ক যা হয় তার সঙ্গে 10 গুণ হয়, তার সঙ্গে একক স্থানীয় অঙ্ক যোগ হয়, দিয়ে সংখ্যাটা আসে। তাহলে এটা 10x প্লাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 11x প্লাস 6, এটা হলো সংখ্যাটা। এইবারে আরেকটা কি বলেছে শর্ত? বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল, অতএব শর্তানুযায়ী অঙ্কদ্বয়ের গুণফল কি কি অঙ্ক? একটা x একটা x প্লাস 6, তাহলে x ইন্টু এক্স প্লাস 6 অঙ্কদ্বয়ের গুণফল সমান সংখ্যাটির থেকে 12 কম। সংখ্যাটা কি ছিল? সংখ্যাটা ছিল এটা 11x প্লাস 6, এর থেকে 12 কম, তাহলে বিয়োগ 12, 12 কম, তাহলে বিয়োগ 12। এটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস
12। ওপরের দুটো লাইন আমরা মুছলাম, ইমপ্লাইজ তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x ইকুয়াল টু এটা -6। এবারে সবগুলোকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। হয়ে গেল। তাহলে এইটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ। একটু যদি আমরা বুঝে করি তাহলে অঙ্কগুলো করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। পরের অঙ্কটা করি আমরা। এটা এই 1.1-এর এটাই শেষ অঙ্ক। বলেছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। এরকম অঙ্ক তোমরা বোধহয় ক্লাস 6 থেকে করে আসছো, যে একটা আয়তাকার মাঠ আছে, সেই মাঠের বাইরের চারদিকে এত মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, এরকম অঙ্ক তোমরা প্রচুর করেছো। তো একটু দেখি আমরা, পুরনো সব মনে পড়ে যাবে। তখনও যেমন করেছো এইটাও করেছো, 9-এ কি করেছো, 9-এও করে থাকতে পারো। তো আমরা একটু চেষ্টা করি অঙ্কটা। এটা 6-এর দাগের 8-এর অঙ্ক, 6-এর দাগের 8। বেশ, বলেছে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত এরকম একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, তার বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। এটা যদি মাঠ হয়, এর বাইরের চারপাশে রাস্তা মানে এরকম করে রাস্তাটা আছে, ধরো এরকম করে রাস্তাটা আছে, সমান চওড়া মানে এইদিকেও যতটা, এদিকেও ততটা, এদিকেও ততটা, এদিকেও ততটা, এদিকেও ততটা, এদিকেও ততটা। সমান চওড়া মানে এইটা সব দিকেই সমান, এটা যতটা, এটা ততটা, এটা ততটা, এটা ততটা, একই। এই যতটা চওড়া বলেছে, এই চওড়াটাকে যদি আমরা ধরে নিই এক্স মিটার বলেছে, মিটার, এটাকে বললাম এক্স মিটার, তাহলে এই দিকটাও এক্স মিটার, এদিকটাও এক্স মিটার, সব দিকেই এক্স মিটার, এখানটাও এক্স মিটার, সবই এক্স মিটার, এদিকটাও এক্স মিটার। বেশ, বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল। এখন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল মানে কি হবে? এখানে আমরা একটা বড় আয়তক্ষেত্র পাচ্ছি আর এখানে একটা ছোট আয়তক্ষেত্র আছে। এই ছোট আয়তক্ষেত্র যেটা মানে যেটা মাঠটা আসলে, সেই মাঠের দৈর্ঘ্য প্রস্থটা বলে দিয়েছে 45 মিটার আর 40 মিটার। এইটা বলে দিয়েছে 45 মিটার আর এইটা বলেছে 40 মিটার। যদি হয় তাহলে এই যে বড়, এইটা যদি ABCD হয় আয়তক্ষেত্রটা, আর বড় যেটা সেটা যদি EFGH হয়, তাহলে EFGH যে আয়তক্ষেত্রটা, তার বাহুর দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য কত হবে আর প্রস্থ কত হবে? এর দৈর্ঘ্য মানে কতটা বাড়লো, এতটা ছিল দৈর্ঘ্যটা, এদিকেও বাড়লো এতটা, এদিকটা মানে কতটা, আমাদের বলা হয়েছে সমান চওড়া, তাহলে এদিকে যদি এক্স হয়, এদিকেও এক্স, এদিকেও এক্স, এদিকেও এক্স, তাহলে এটা কতটা বাড়লো, এদিকে বাড়লো এক্স, এদিকে বাড়লো এক্স, এটা তো এতটা চলে গেছে, মানে এতটা ছিল, এদিকে এতটা বেড়েছে, এদিকে এতটা বেড়েছে, তাহলে এটা এক্স, এটা এক্স, তাহলে টোটাল কতটা বাড়লো, 2x বাড়লো, 2x মিটার। তাহলে আগে ছিল এটা 45 মিটার, এখন 45 প্লাস 2x মিটার হলো বড়টার, আর প্রস্থের দিকেও তাই হবে, এদিকটা এক্স, এদিকটা এক্স, তাহলে প্রস্থটা আগে ছিল এতটা, এখন হয়ে গেল এতটা, তার মানে এদিকেও এক্স বেড়েছে, এদিকেও এক্স বেড়েছে, তাহলে টোটাল বাড়লো 2x। তাহলে এখানে যা ছিল 40 মিটার, তার সঙ্গে এক্স প্লাস এক্স মানে 2xটা বাড়লো, তাহলে প্রস্থ হয়ে গেল 40 প্লাস 2x আর দৈর্ঘ্য হয়ে গেল 45 প্লাস
2x মিটার দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব এবং বড়টার ক্ষেত্রফল থেকে যদি ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব এই অংশটার ক্ষেত্রফল। এই জায়গাটার ক্ষেত্রফল কি করে পাবো? বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তাহলে ক্ষেত্রফল বিয়োগ করার জন্য আমাদের যেটা দরকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কেন কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তাহলে প্রথমটার তো আমাদেরকে বলেই দিয়েছে 40 × 45, তাহলে প্রথমবার আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। পরেরটা যখন করব তখন বড়টার দৈর্ঘ্য প্রস্থ বের করে নিয়ে সেখানে তাদের ক্ষেত্রফল বের করব, দিয়ে বড়টা থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করলেই আমরা পেয়ে যাব এই রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদেরকে কোনটা ধরতে হবে না, এই যে সমান চওড়া যেটা আছে রাস্তাটা, সেই রাস্তার চওড়াটা কতটা সেটা আমরা ধরে নেব। তাহলে ধরি রাস্তাটি x মিটার চওড়া, রাস্তাটা x মিটার চওড়া। তাহলে প্রথমে আমরা বলি রাস্তা বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 45 মিটার আর প্রস্থ সমান 40 মিটার। অতএব ক্ষেত্রফল সমান 45 × 40, এত বর্গমিটারকে আমরা কি লিখতে পারি? মিটার স্কোয়ার। সমান 0, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 4 16 আর 2 1800, এত মিটার স্কোয়ার। এটা হলো রাস্তা বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। এবার রাস্তা সহ যদি বলি, রাস্তা সহ আয়তক্ষেত্রের বা আয়তাকার মাঠেরও তোমরা লিখতে পারো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আগে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 45 মিটার, একটু আগে বললাম আমরা এদিকে x বেড়েছে, তাহলে প্লাস 2x, এত মিটার হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য রাস্তা সহ। আর রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ সমান 40 প্লাস 2x, এত মিটার। প্রস্থের দিকেও এদিকে x মানে টোটাল 2x মিটার বেড়েছে। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই দুটোর গুণফল 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এত মিটার স্কোয়ার বা বর্গমিটার। এবার এটাকে আমাদেরকে একটুখানি গুণ করে নিতে হবে। তাহলে এটা সমান কত হবে? 45 × 40, 45 × 40 আমাদের এখানে বের করেছিলাম আমরা 1800, প্লাস 45 × 2 = 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার, এত মিটার স্কোয়ার। বেশ, এইখানটা মুছলাম একটু। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তার ক্ষেত্রফল সমান এইটা মাইনাস এটা, তার মানে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 সমান, এখানে বইয়ে বলে দিয়েছে ক্ষেত্রফল কত। আচ্ছা, এত, এটা প্রথমে এটাই করে নিই। ক্ষেত্রফল সমান এত মিটার স্কোয়ার। এই 1800-র সঙ্গে 1800টা কেটে গেল। বেশ, এটা একটু সিম্পলিফাই করে নিয়ে আমরা শর্তটা প্রয়োগ করছি। তাহলে এইটা সমান কত হবে? 90 আর 9 আর 8 17, তাহলে 170x প্লাস 4x স্কোয়ার, এত মিটার স্কোয়ার। অতএব শর্তানুযায়ী বা শর্তানুসারে 170x প্লাস 4x স্কোয়ার, এটা রাস্তার ক্ষেত্রফল। আর বইয়ের রাস্তার ক্ষেত্রফল কত বলেছে? 450
বর্গমিটার। তাহলে 4x² প্লাস 170x মাইনাস 450 = 0। এটা থেকে একটু ছোট করে নিই আমরা। 4 দিয়ে এটা যাবে, 4 দিয়ে যাচ্ছে না, তাহলে 2 দিয়ে করি। তাহলে 2x² প্লাস 2 দিয়ে যদি করি 8 দুগুণে 16, 17, 10, 5 দুগুণে 10, 85x মাইনাস 225 = 0। তাহলে এইটাই হবে আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে আমাদের এই পর্যন্তই থাক। 6এরটা 1.1টা আমাদের কমপ্লিট হয়ে গেল। বাড়িতে এরকম যত অঙ্ক পাবে সেগুলো করে ফেলো। রেফারেন্স বই দেখে বিভিন্ন রকম বই নাও এবং সেই বইগুলো থেকে একই রকম যে অঙ্কগুলো সেগুলো করতে থাকো। হয়ে যাওয়ার পরে পরের দিন আমি করাবো এর পরের 1.2 যেটা আছে সেটা করাবো। চলো, আজকের জন্য গুড নাইট।